ম্যাম আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের একটু ঢুকে যাব তৃতীয় অধ্যায়ে। তোমাদের তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। সূচিপত্র: মুঘলদের পরিচয় সম্পর্কে ব্যাখ্যা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে ব্যাখ্যা, বাবরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা, বাবরের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো, বাবরনামা সম্পর্কে বিশ্লেষণ, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। মুঘলদের পরিচয় সম্পর্কে ব্যাখ্যা: ভারত উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠিত হলো 1526 খ্রিস্টাব্দে এবং মুঘল শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এখন আমরা একটু মুঘলদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি। মুঘল শব্দটি মুঘল শব্দের পরিবর্তিত রূপ। মুঙ্গ শব্দ হতে মঙ্গল কথাটির উদ্ভব হয়েছে এবং এর অর্থ নির্ভীক। ইতিহাস পর্যালোচনায় জানা যায় মুঘল হতে মুঘল কথাটির উৎপত্তি হয়েছে। মহাবীর চেঙ্গিস খান প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে মঙ্গল নামে পরিচিত। তাদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়ায়। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন ভূমি মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণে বিস্তীর্ণ চারণভূমিতে এদের বাস ছিল। তবে তাদের আদি বাসস্থান মঙ্গোলিয়া ছেড়ে মধ্য এশিয়ার পশ্চিমাঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করার পর থেকে তারা মুঘল নামে অভিহিত হতে থাকে। তারা ছিল দুর্ধর্ষ ও নির্ভীক। চেঙ্গিস খান তেমুজিন নামে পরিচিত ছিলেন তিনি। তাদের বিচ্ছিন্ন উপদলগুলো এবং সমস্ত মঙ্গোল জাতিকে একত্রিত করে এশিয়ার একটি শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত করেন। তিনি উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে জর্জিয়া এবং পূর্বে চীন থেকে পশ্চিমে রুশ দেশ পর্যন্ত ত্রয়োদশ শতাব্দীতে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। পরবর্তীতে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়লে চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাগতাই খান মধ্য এশিয়ার রাজত্ব প্রাপ্ত হন। এই চাগতাই খানের রাজত্বকালে চতুর্দশ শতাব্দীতে বিশ্ববিখ্যাত বীর আমির তৈমুরলঙের আবির্ভাব ঘটে মধ্য এশিয়ায়। তৈমুরলং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। তৈমুরলং ছিলেন চাগতাই বংশোদ্ভূত। সুলতানি আমল থেকেই মঙ্গোলরা ভারতে রাজ্য স্থাপনের চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। অবশেষে মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং চাগতাই তুর্কি আমির তৈমুরলঙের বংশধর বাবর ভারতে একটি নতুন রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ চেঙ্গিস তৈমুরের বংশধর বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীন ও স্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতিহাসে অমরত্ব লাভ করেন। বাবরের প্রতিষ্ঠিত বংশ ইতিহাসে মুঘল রাজবংশ নামে পরিচিতি লাভ করে। এই লাইনটা আন্ডারলাইন করবে, চেঙ্গিস তৈমুরের বংশধর, এখানে আন্ডারলাইন করবে বাবর। ভারতে অনুপ্রবেশকারী মুঘলদের ধর্ম ছিল ইসলাম, এই লাইন আন্ডারলাইন করবে। তাদের সভ্যতা, কিন্তু তাদের সভ্যতা ও কৃষ্টি ছিল ইরানি, এইটা আন্ডারলাইন করবে। ভাষা ছিল ফার্সি, আন্ডারলাইন করবে। মুঘলগণ মধ্য এশিয়া হতে ভারতে আগমন করেন, আন্ডারলাইন করবে। ঐতিহাসিক ডক্টর এম.এল. রায়চৌধুরী বলেন মুঘলরা জন্মগতভাবে মধ্য এশিয়ার বাসিন্দা ছিল। তারা ধর্মে ছিল আরবীয়, কৃষ্টিতে ইরানি এবং স্থায়ীভাবে ভারতের বাসিন্দা।
তাদের মধ্যে অনেকে ভারতে জন্মগ্রহণ করেন, ভারতের মাটিতে লালিত পালিত হন এবং ভারতেই তাদেরকে সমাহিত করা হয়। ভারতীয় সভ্যতার সাথে ইরানি সভ্যতার সংমিশ্রণকারী ও যুগসূত্র স্থাপনকারী মুঘলগণ বর্তমানকালে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতিকে বহুলাংশে প্রভাবিত করেছে। তাই উপমহাদেশের স্থাপত্য, শিল্পকলা, সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, আচার আচরণ প্রভৃতি সব ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। তোমরা এখানে কয়েকটা ইসের নিচে আন্ডারলাইন করবে, লাইনের নিচে মুঘল শব্দের পরিবর্তিত রূপ আন্ডারলাইন করবে। মঙ্গল শব্দ হতে মুঘল শব্দ কথাটি উদ্ভব হয়েছে এবং ইরানি দিক আন্ডারলাইন করবে। তারপরে মঙ্গল হতে মুঘল কথাটি উৎপত্তি হয়েছে, এটা আন্ডারলাইন করবে। তাদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়ায়, এখানে আন্ডারলাইন করবে। তারপরে তোমরা এই যে চাকতাই, এটা কত দশ শতাব্দীতে আসলো? ত্রয়োদশ, এই জায়গাটা আন্ডারলাইন করবে। আর তৈমুরলং আবির্ভাব ঘটে চতুর্দশ শতাব্দীতে, এই লাইনটা আন্ডারলাইন করবে। কোথায়? মধ্য এশিয়ায়, এটা আন্ডারলাইন করবে। তৈমুরলং কত খ্রিস্টাব্দে? 1397 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, এটা আন্ডারলাইন করবে। তৈমুরলং ছিলেন চাকতাই বংশোদ্ভূত, এটা আন্ডারলাইন করবে। বাবরের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে ব্যাখ্যা। বাবরের শাসনকাল শুরু হয় 1526 থেকে শেষ হয় 1530 খ্রিস্টাব্দে। বাবরের জন্ম ও বংশ পরিচয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগনার রাজ্যের রাজধানী আন্দিজানে জন্মগ্রহণ করেন। বাবর শব্দের অর্থ হল সিংহ, এটি একটি তুর্কি শব্দ। তিনি সাহসী, তেজস্বী ও কুতভয় ছিলেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মাতার নাম কুতলুক নিগার খানম। পিতার দিক থেকে তিনি তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। এজন্য তার ধমনীতে এশিয়ার দুজন শ্রেষ্ঠ বীর ও দুর্ধর্ষ সামরিক নেতার রক্ত প্রবাহিত ছিল। একজন হচ্ছে চেঙ্গিস খান, একজন হচ্ছে তোমার আমির তৈমুরলং। তবে বাবর তার আত্মজীবনী বাবরনামায় নিজেকে চাকতাই বা চাকতাই তুর্কি বলে পরিচয় দিলেও ইতিহাসে তিনি মুঘল নামেই অধিক পরিচিত। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আন্ডারলাইন করবে। তুর্কিস্তানের ফারগনার নিচে আন্ডারলাইন করবে, রাজধানী আন্দিজানের নিচে। তারপরে এটি একটি তুর্কি শব্দ। বাবর শব্দের অর্থ কি? সিংহ, এটা আন্ডারলাইন করবে। এটি একটি তুর্কি শব্দ, আন্ডারলাইন করবে। পিতার নাম ওমর শেখ মির্জা, মাতার নাম তুগলক নিগার খানম, এটা আন্ডারলাইন করবে। বাবরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। বাবরের বাল্যজীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তিনি তার আত্মজীবনীতে দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, একজন শেখ মুজিব এবং অন্যজন আইসন দৌলত বেগম। তবে মাতামহী আইসন দৌলত বেগম এবং শিক্ষক মুজিব অর্থাৎ দুজন মহান মানুষের সংস্পর্শে বাবরের চরিত্রে সাহসিকতা, তেজস্বিতা ও আত্মনির্ভরশীলতা ইত্যাদি মহৎ গুণের সমাবেশ ঘটেছিল। গৃহশিক্ষক আব্দুল মজিদের কাছে তিনি আরবি, ফার্সি ও তুর্কি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। বাবরের চরিত্র গঠনে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিচক্ষণ মাতামহী আহসান খান বেগমের দান অপরিসীম। এখানে তোমরা তার গৃহ শিক্ষকের নাম এর নিচে আন্ডারলাইন করবে, শেখ মুজিব, আর মাতামহী কে ছিল? আহসান দৌলত বেগম, এর নিচে আন্ডারলাইন করবে।
বাবরের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা। বাবরের পিতা উমর শেখ মির্জা ছিলেন ফারগনার রাজ্যের আমির। বড় ভাই আহমদ মির্জা এবং শাসক মাহমুদ খানের সাথে উমর শেখ মির্জার প্রবল শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা ছিল। 1494 খ্রিস্টাব্দে উমর শেখ মির্জা তার দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সামরিক অভিযানে বের হন। তবে এক আকস্মিক দুর্ঘটনায় বাবরের পিতা উমর শেখ মির্জা মৃত্যুবরণ করলে বাবর 1494 খ্রিস্টাব্দে মাত্র 11 বছর 4 মাস বয়সে ফারগনার সিংহাসনে অধিষ্ঠিত হন। এখানে তার বাবা কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন? 1414 খ্রিস্টাব্দে আন্ডারলাইন করবে। বাবর কত খ্রিস্টাব্দে সিংহাসনে ফারগনা সিংহাসনে বসলেন? 1494 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে? 11 বছর 4 মাস। এই লাইনগুলো আন্ডারলাইন করবে। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং ভারতে মুঘল শাসনের সূচনা এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত এই মুঘল সাম্রাজ্য 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত ছিল। মুঘল শাসনের 17 জন শাসক ভারত উপমহাদেশে মুঘল শাসন দক্ষতার সাথে পরিচালনা করেন। 11 বছর বয়সে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফারগনার সিংহাসনে অধিষ্ঠিত হন। যে বয়সে শিক্ষা অর্জন করা দরকার সে বয়সে তিনি রাজ্য শাসনে ব্যস্ত ছিলেন। ভাগ্য বিড়ম্বিত বাবর 1503 খ্রিস্টাব্দে আরচিয়ানের যুদ্ধে সাইবানি খানের নিকট পরাজিত হয়ে সমরকন্দ হারান এবং পিতৃরাজ্য ফারগনা থেকে বিতাড়িত হন। অসহায় ও আশ্রয়হীন বাবর বর্তমান উজবেকিস্তানের তাশকন্দে তার মামা সুলতান মাহমুদ খানের আশ্রয় লাভ করেন। স্বদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা ত্যাগ করে বাবর অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে 1504 খ্রিস্টাব্দে রাজা আরগুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন। এরপর তিনি 1511 খ্রিস্টাব্দে সমরকন্দ এবং খোরাসান অধিকার করেন। কান্দুজ, তাশকন্দ, হিসার এমনকি ফারগনাও তার অধিকারে চলে আসে। কিন্তু এ সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি বাবরের ভাগ্যে। 1512 খ্রিস্টাব্দে উজবেক নেতা সাইবানি খানের পুত্রের নেতৃত্বে উজবেকদের কাছে গাজদাওয়ানের যুদ্ধে বাবর পরাজিত হলে ভারতবর্ষে তার সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা করেন। এজন্য বাবরকে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করতে হয়েছিল। 1519 থেকে 1520 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 3টি অভিযান ভারতে পরিচালনা করেন এবং সিন্ধু নদ অতিক্রম করে বৌজোর দুর্গ, হেরা, কুশক ও চেনাব নদীর অববাহিকা অঞ্চল জয় করে কাবুলে ফিরে যান। 1520 খ্রিস্টাব্দে বাবর বাদাখশান এবং 1522 খ্রিস্টাব্দে কান্দাহার জয় করেন। এ সময় দিল্লির সুলতান এবং লোদী বংশের শেষ শাসক ইব্রাহিম লোদীর প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী ও ইব্রাহিম লোদীর পিতৃব্য আলম খান লোদী বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। মেবারের রাজপুত রাজা রানা সংগ্রাম সিং বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এই অবস্থায় বাবর সময় নষ্ট না করে 1524 খ্রিস্টাব্দে পুনরায় ভারত আক্রমণ করেন এবং লাহোর, দীপালপুর এবং 1525 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করে সহজে তা জয় করেন।
এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন। বাবরের ভারত অভিযানের কারণ। পিতৃরাজ্য হাতছাড়া হয় এবং পূর্বপুরুষদের আবাসভূমি মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় বাবর ভারতের দক্ষিণ পূর্ব দিকে ভাগ্য পরীক্ষা করতে মনস্থির করেন। বাবরের ভারত আক্রমণের পিছনে বেশ কিছু কারণ ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। এইসব কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমত, এই বিষয়ে সব ঐতিহাসিকই একমত যে বাবর ছিলেন মনে প্রাণে উচ্চবিলাসী ও সাম্রাজ্যবাদী শাসক। সাম্রাজ্য স্থাপনে তার প্রধান লক্ষ্যস্থল ছিল মধ্য এশিয়া, কিন্তু সেখানে সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনা সুদূর পরাহত হয় বাবর ভারতের দক্ষিণ পূর্ব দিকে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। বাবরের পূর্বপুরুষেরা এর আগে ভারতে আধিপত্য প্রতিষ্ঠায় সফল হওয়ায় বাবর ভারতে নিজের সাফল্য সম্পর্কে আশাবাদী ছিলেন। এই বিষয়ে তিনি তার আত্মজীবনী বাবরনামায় লিখেছেন, যেহেতু হিন্দুস্তানের অনেকগুলো অঞ্চলই তুর্কিদের অধিকারে ছিল, সেহেতু আমি ভারত বিজয়ের স্বপ্ন দেখতাম। আমি একে নিজ রাজ্য বলে মনে করতাম এবং বল প্রয়োগ বা শান্তিপূর্ণ উপায়ে দখল করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। তোমরা যেহেতু থেকে ইনভার্টেড কমা দিবে এবং দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম, দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। দ্বিতীয়ত, তৎকালীন ভারতের রাজনৈতিক অবস্থাও ছিল বাবরের আক্রমণের জন্য অনুকূলে। বাবরের অভিযানকালে ভারতের অবস্থা, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, ছিল সংকটজনক। ভারতের বিরাজমান রাজনৈতিক অনৈক্য ও কোন্দল এবং তাদের সামরিক দুর্বলতা দেখে সাম্রাজ্যবাদী বাবর নিজের সাফল্যের সম্ভাবনায় উদ্দীপ্ত হন এবং ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন। তৃতীয় কারণ, মধ্য এশিয়ায় বাবরের ব্যর্থতা, পিতৃরাজ্য ফারগনা হারানো এবং তার দেশান্তরী হওয়ার পেছনে মূল কারণ ছিল উজবেক শক্তির উত্থান। ফলে উজবেকদের ব্যাপারে বাবরের এক রকমের ভীতি ছিল। কাবুলের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরও তাকে এই উজবেক ভীতি তাড়া করে ফিরত। কাবুলের মতো ছোট্ট একটি রাজ্য এবং কম সৈন্য নিয়ে ভবিষ্যতে উজবেক আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হবে না বলে তিনি মনে করতেন। তাই উত্তর পশ্চিম দিক থেকে বাবর তার দৃষ্টি সরিয়ে ভারতমুখী করেন। চতুর্থত, কাবুল ও কান্দাহারের রাজত্বকালে বাবর তীব্র অর্থ সংকটে ছিলেন। অনুর্বর ও পার্বত্য অঞ্চলের সংগৃহীত রাজস্ব দিয়ে প্রশাসনিক ও সামরিক ব্যয় নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। ভারতবর্ষ বরাবরই ধনরত্নে পরিপূর্ণ একটি দেশ হিসাবে বহির্বিশ্বে পরিচিত ছিল। ভারতের এই অগণিত ধনরত্ন ও প্রাচুর্যে প্রলুব্ধ হয়ে ইতিহাসের নানা কাল পর্বে বহিরাগত শক্তি ভারত আক্রমণ করে। একই কারণে বাবরও ভারত আক্রমণ করেছিলেন বলে ঐতিহাসিকদের মত। এ বাস্তবতায় দিল্লির সুলতান এবং লুদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির উপর অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি এবং সুলতানের পিতব্য আলম খান লোদি সহ সুলতানি উলেমা ও অভিজাতদের আমন্ত্রণ বাবরের ভারত অভিযানকে ত্বরান্বিত করেছিল। পানিপথের প্রথম যুদ্ধ। বাবর এবার শক্তিশালী দিল্লি সালতানাতের বিরুদ্ধে অগ্রসর হন। 12,000 সৈন্যবাহিনীর সঙ্গে উস্তাদ আলী ও মুস্তফার অধীনে ক্ষুদ্র গোলন্দাজ বাহিনী নিয়ে বাবর অগ্রসর হন। 1556 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল
বাবর ইব্রাহিম লোদির সঙ্গে ঐতিহাসিক পানিপথের প্রান্তরে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন। উল্লেখ্য যে পানিপথ বর্তমান ভারতের রাজধানী দিল্লি হতে ৮০ কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত। এ প্রান্তরে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধ ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। বাবর তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে এই যুদ্ধে তার সাথে মাত্র ১২,০০০ সৈন্য ছিল। অন্যদিকে সুলতান ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল ১,০০,০০০ এবং তার সাথে ১০০ হাতির একটি বাহিনীও ছিল। ২১শে এপ্রিল দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। অভিজ্ঞ ও সুশৃঙ্খল মুঘল বাহিনীর কামান ও আগ্নেয়াস্ত্রের আঘাতে ইব্রাহিম লোদির বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। বীরত্বের সাথে প্রাণপণে যুদ্ধ করে ও ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করেন। যুদ্ধে ইব্রাহিম লোদি প্রায় ৫০,০০০ আফগান সৈন্য আহত হয়েছিল। আর এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইব্রাহিম লোদির সাথে পানিপথের যুদ্ধে সম্রাট বাবর প্রথম কি করলেন? কামানের ব্যবহার করেন। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখন এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে কামানের ব্যবহার কার সময় থেকে ভারতের উপমহাদেশে শুরু হলো? ইব্রাহিম লোদির সময় থেকে শুরু হলো। বাবরের পানিপথে যুদ্ধের ফলাফল, এটা তোমরা পয়েন্ট করে নিও। পানিপথের প্রথম যুদ্ধ পয়েন্ট হবে এখানে। পানিপথের যুদ্ধের ফলাফল পয়েন্ট হবে। পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে ভারতবর্ষে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে। ঐতিহাসিক এল.পি. শর্মা বলেন, পানিপথের যুদ্ধ ভারতের লুদি রাজবংশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। এই যুদ্ধের ফলে ৩০০ বছরের অধিককাল স্থায়ী দিল্লির সালতানাতের ধ্বংসস্তূপের উপর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, পানিপথের যুদ্ধে দিল্লি সাম্রাজ্যে বাবরের হাতে তুলে দেওয়া হয়। লোদি বংশের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং হিন্দুস্তানের সার্বভৌম ক্ষমতা চাগতাই তুর্কিদের কাছে হস্তান্তরিত হয়। ঐতিহাসিক কে কে দত্ত বলেন, পানিপথের যুদ্ধের নিজস্ব তাৎপর্যই এই যে এর মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। এখন আমরা যে ভারতে কিভাবে মুঘল শাসন প্রতিষ্ঠা হলো সেটা কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। বাবরের ইব্রাহিম লোদির পরাজয়ের কারণ এবং বাবরের সাফল্যের কারণ, এটা তোমরা পয়েন্ট করে নিও। প্রথমত, ইব্রাহিম লোদির সৈন্যদের তুলনায় বাবরের সৈন্য সংখ্যা ছিল অধিক দক্ষ, সুশিক্ষিত ও রণ অভিজ্ঞ। মুঘল বাহিনীর ব্যবহৃত অস্ত্রশস্ত্র ছিল অপেক্ষাকৃত উন্নত মানের। এ যুদ্ধে তারা ভারতের ইতিহাসে এই প্রথম কামান ও তুলগুমা পাথর নিক্ষেপকারী যন্ত্র ব্যবহার করেছিল। এখানে তোমরা কামান এবং তুলগুমা এটি আনয়ন করবে। এই তুলগুমা হচ্ছে পাথরের নিক্ষেপকারী যন্ত্র। দ্বিতীয়ত, বাবর নিজে ছিলেন একজন বিজ্ঞ ও সুনিপুণ সেনানায়ক। ইব্রাহিম লোদির তুলনায় যুদ্ধবিদ্যা ও সৈন্য পরিচালনার কৌশলে তিনি ছিলেন অনেক অভিজ্ঞ। তৃতীয়ত, উস্তাদ আলী ও মুস্তফার নেতৃত্বে গোলন্দাজ বাহিনীর কর্তব্যনিষ্ঠা ও নিপুণতার সাথে দায়িত্ব পালন বাবরের সাফল্যের অন্যতম কারণ ছিল। চতুর্থত, বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হলেও মুঘল বাহিনী অধিক সুসংগঠিত ও সুশৃঙ্খল ছিল। অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্যদের মধ্যে একতা, সংহতি ও শৃঙ্খলার প্রচন্ড অভাব ছিল। পঞ্চমত,
আমির ও আত্মীয় পরিজনের ষড়যন্ত্রে ইব্রাহিম লোদির পরাজয় ঘটেছিল। ষষ্ঠত, ভারতে বিরাজমান রাজনৈতিক অনৈক্য বাবরের সাফল্যের পিছনে বিশেষ ভূমিকা রেখেছিল। এখন তোমরা এখানে এই যে গোলন্দাজ, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কামানের ব্যবহার এবং তুলগুমা যেটা পাথর নিক্ষেপকারী যন্ত্র এবং গোলন্দাজ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিল? প্রথম বাবর প্রতিষ্ঠা করেছিল। এর নিচে আন্ডারলাইন করবে। আর বাবরের সেনাপতিদের মধ্যে কে ছিল? উস্তাদ আলী এবং মুস্তফা, এই দুইটার নিচে আন্ডারলাইন করবে। বাবরনামা সম্পর্কে বিশ্লেষণ। সম্রাট বাবরের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন তুজুকি-বাবরি বা বাবরনামা, তুর্কি ভাষায় রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। ইহা বিশ্ব সাহিত্যের একটি অমূল্য সম্পদ। বাবরনামা মধ্যযুগের ইতিহাসে অধ্যয়নে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত। তুর্কি ভাষায় রচিত এই গ্রন্থটি সমকালীন ভারতের এক মনোজ্ঞ দলিল। চমৎকার ভাষা ও রচনা শৈলী, ভাষার মাধুর্য ও কারুকাজ, উন্নত ও অকৃত্রিম বর্ণনারীতি এবং তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এই গ্রন্থটি পণ্ডিত সমাজে এবং বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে। এটি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় রচিত। বাবরনামায় সমকালীন ভারতের রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়। এটি বাবরের স্বীয় জীবন ও রাজত্বের ইতিহাস সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ ও সঠিক উৎস। ঐতিহাসিক হেনরি বেভারিজ এই গ্রন্থ সম্পর্কে মন্তব্য করেছেন যে বাবরনামা সর্বকালের এক অমূল্য গ্রন্থ, যা সেন্ট অগাস্টাইন ও রুসোর স্বীকারোক্তি এবং গিবন ও নিউটনের আত্মজীবনীর সাথে তুলনীয়। তোমরা বাবরনামা থেকে ইনভার্টেড কমা দিবে, আত্মজীবনীর সাথে তুলনীয়, তারিখ দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। বাবরের জীবনী ও রাজত্বকালের বিভিন্ন তথ্য ছাড়াও সমকালীন ভারতীয় সমাজ সম্বন্ধে প্রচুর তথ্য গ্রন্থটিতে রয়েছে। এই গ্রন্থটি মধ্য এশিয়া ও আফগানিস্তানে, বিশেষ করে সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার এক গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার। বাবরনামায় বাবর তার ব্যক্তি জীবনের নানা দিক, দোষ, গুণ, দক্ষতা, সীমাবদ্ধতা, সুখ, দুঃখ, দুঃখ এবং সাফল্য, ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন। বাবরনামা বা তুজুকি-বাবর সম্পর্কে ঐতিহাসিক স্যার ই. ডেনসরস বলেন, বাবরের আত্মজীবনীকে সর্বযুগের সাহিত্যের মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর সৃষ্টিগুলোর অন্যতম বলে মনে করেন। এই বাবরের উপর ইনভার্টেড কমা দিবে আর মনে করেনের উপরে তারিখ দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক রাসব্রুক উইলিয়ামসও অসাধারণ আত্মচরিত্র গ্রন্থ রচনার জন্য বাবরের ভূয়সী প্রশংসা করেছেন। অসাধারণের উপর ইনভার্টেড কমা দিবে, ভূয়সী প্রশংসা করেছেন, তারিখ দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে পূর্বদেশীয় কোনো রাজাই বাবরের ন্যায় এরূপ অনবদ্য, মনোমুগ্ধকর, সুস্পষ্ট এবং বস্তুনিষ্ঠ আত্মজীবনী রচনা করেননি। পূর্বদেশীয়র উপর ইনভার্টেড কমা দিবে আর হলো তোমার আত্মজীবনী রচনা করেননি, তারিখ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। বাবর তার বর্ণনায় ভারতের শহর ও গ্রামগুলোকে অপরিচ্ছন্ন,
ও অস্বাস্থ্যকর বলে উল্লেখ করেছেন। পাহাড় পর্বত, জলপ্রপাত, ঝর্ণা ও ফুলের বাগান সুমিত বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদে পূর্ণ কাবুলের তুলনায় তিনি উত্তর ভারত ও মধ্য ভারতের সমভূমিকে বৈচিত্র্যহীন এবং একঘেয়ে বলে বর্ণনা করেছেন। অবশ্য ভারতে বর্ষাকালীন প্রকৃতি ও নদী বাবরকে আকৃষ্ট করেছে বলে তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। তবে ভারতের জনসাধারণের ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব দেখাতে পারেননি। মুঘল সম্রাট আকবরের সময়ে 1590 খ্রিস্টাব্দে আব্দুর রহিম খান-ই-খানান গ্রন্থটি তুর্কি থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। 1826 খ্রিস্টাব্দে জন লেইডেন এবং উইলিয়ামস আর্সনিক এটি ফার্সি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। 1871 খ্রিস্টাব্দে রাস্কিন ইংরেজি ভাষা থেকে ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করেন। এই গ্রন্থটি দুইটি খণ্ডে বাংলায় অনুবাদ করেছেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। বাংলা একাডেমি এই গ্রন্থ প্রকাশ করেছে। তোমরা এখানে যে বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? বাবরনামা, যেটা তুর্কি শব্দ ছিল তুজুকি বাবরি, এর নিচে আন্ডারলাইন করবে। আর আত্মজীবনীমূলক গ্রন্থ এর নিচে আন্ডারলাইন করবে। এটা হচ্ছে আকর গ্রন্থ, এটা নিচে আন্ডারলাইন করবে। আর এটা কত সালে বহু নির্বাচনী প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা কত ছিল? 1 লক্ষ। মুঘল সাম্রাজ্যের শাসনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুঘল বংশের প্রথম শাসক কে? সম্রাট বাবর। 5 কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? পানিপথের প্রথম যুদ্ধে। 6 তুজুকি বাবর কোন ভাষায় রচিত? তুর্কি। 7 বাবরের জন্মস্থান কোথায়? ফারগানা। 8 ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। 9 ভোগড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1529 সালে। 10 মুঘল কথাটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? মুঙ্গু। 11 মঙ্গল কথাটির অর্থ কি? নির্ভীক। 12 মঙ্গলগণের ধর্ম কি ছিল? ইসলাম। বাবরের জন্ম কত খ্রিস্টাব্দে? 1438 খ্রিস্টাব্দে। বাবর শব্দের অর্থ কি? সিংহ। পণ্ড বাবরের নানার নাম কি ছিল? ইউনুস খান। 16 কত বছর বয়সে বাবর সিংহাসন ধারণ করেন? 11 বছর বয়সে। 17 পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কার মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদি। 18 খানোয়ারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1527 সালে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উদ্দীপকমূলক প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তার জীবনালেখ্য। নোবেল ফাউন্ডেশন কাব্যগ্রন্থটির বর্ণনা করেছিল একটি গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ রূপে। 19 দেখো উদ্দীপকে উল্লেখিত বিখ্যাত গ্রন্থটি নয় ন্যায় কোন মুঘল সম্রাট তার আত্মচরিত রচনা করেছেন যা ইতিহাসের শ্রেষ্ঠ উপাদান? বাবর নামা। তোমরা ঠিক করে নিও। বাবর তৈরি করেছেন কে? বাবর। 20 হলো উক্ত শাসকের আত্মচরিত গ্রন্থটির নাম কি? বাবরনামা। সৃজনশীল প্রশ্ন। ভাগ্য বিলম্বিত যুবক ইরফান পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন, কিন্তু নিকটাত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ওই রাজ্য হাতছাড়া হয়ে যায়। এই অবস্থায় তিনি অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণনীতি ও সমরাস্ত্রের সাহায্যে প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। অতঃপর ওই রাজ্যের ধ্বংসস্তূপের উপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন। হুমায়ুন শব্দের অর্থ কি? উত্তর লিখবে ভাগ্যবান। আর মঙ্গলদের পরিচয়, এটা মঙ্গল লেখা হয়েছে, তো মঙ্গলদের পরিচয় দিও। মুঘলদের পরিচয় ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে ভারতবর্ষে কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করে। এটা হচ্ছে সম্রাট বাবর। আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তোমাদের কোনো কোশ্চেন করার থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা বলো আমাকে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? কোথাও কোনো সমস্যা? না ম্যাম। থ্যাংক ইউ। আর তারপরেও আমি তোমাদের বলে দিয়েছি বারবার যে আমার সাথে সবসময় তোমরা যোগাযোগ রাখবে, তোমরা ফোন করবে, মেসেঞ্জারে ফোন দিবে, প্রয়োজনে ফোনে আমাকে মিস কল দিলে আমি ব্যাক করে তোমাদের সাথে কথা বলবো, মেসেঞ্জারে কথা বলবো, যে কোনো উপায়ে তোমাদেরকে আমি ইনশাল্লাহ A+ পাইয়ে ছাড়বো, এটা আমার আশা। ছেলে মেয়েরা, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আমরা একটু তৃতীয় অধ্যায়ে চলে গেলাম, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা প্রতিটা লাইন বাই লাইন খেয়াল করবে, তোমাদের নোটের মতো গুছিয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। তোমরা শুধু রেকর্ডেই রেখে দিও না, রেকর্ড থেকে তোমরা একটু লিখে নিও, তোমরা খাতায় লিখে নোট করে নিবে। সবাই একটা ইসলাম ইতিহাসে একটা খাতা বানাবে, সেই খাতায় যে এই পর্যন্ত 10টা লেকচার দিলাম, 10টা লেকচার তোমরা খাতায় সুন্দর করে লিখে দিবে, লিখে পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে আমাকে বলবে যে ম্যাম শিখে পরীক্ষা দিয়েছি, তাহলে তোমাদের A+ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আর আমি এর সাথে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দিয়ে যাচ্ছি। এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা তৈরি করে ফেলবে, যদি কোথাও আটকে যাও বা না বুঝতে পারো আমাকে ফোন করবে, বলবে, তাহলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। বলো মায়া, চিনু বলো। বাবর সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। তোমরা সব ঠিকভাবে বুঝতে পেরেছো? জি। আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু ওই তোমরা কিন্তু মেসেঞ্জারে ফোন করে বা এমনি ফোন করে আমার কাছে জেনে নিবে। তাবাসসুম কিন্তু, তামান্না কিন্তু সবসময় ফোন দেয় আমাকে, ছেলেরাও দেয়, তোমরাও দিবে, দিয়ে মেয়েরাও জেনে নিবে, ছেলেরাও জানবে। যেসব কোশ্চেনই এর আগেও ম্যাম পড়িয়েছি। আমাদের কি পরীক্ষা হবে?